আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গত ২ বছর ধরে আমাদের রাষ্ট্রপতি পদ নিয়ে সাসপেন্স ক্রমশ বাড়ছে। দেশে যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে সেখানে কার্যত রাষ্ট্রপতির কোনো গুরুত্ব নেই। তাকে সবকিছুই প্রধানমন্ত্রীর পরামর্শে করতে হয়। এটা একটি অলংকারিক পদ। তো এই অলংকারিক পদ হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির কতগুলো অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, তাৎপর্য রয়েছে এবং ইন টাইম অফ ক্রাইসিস সে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। সে জরুরি অবস্থা জারি করতে পারে, সেনাবাহিনী প্রধানকে এবং যাকে বলা হয় প্রধান বিচারপতিকে আইনের আওতায় আনতে পারে। যে কোনো ফাঁসির আসামিকে, যদিও প্রধানমন্ত্রীর বা আইন মন্ত্রণালয়ের সুপারিশে, প্রধানমন্ত্রীর সুপারিশে হয়, তারপরেও যে কোনো ফাঁসির আসামিকে দণ্ড মওকুফ করে দেওয়া তার অধিকারের মধ্যে পড়ে। এবং এই কাজগুলো সবসময় যে নিয়ম মেনে হয়, নট লাইক দ্যাট। এই পদে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসেছেন, তারা কেবলমাত্র ফিতা কেটেছেন আর ওই বঙ্গভবনের বলয়ের বাইরে যেতে পারেননি। কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেমন এই পদটি ব্যবহার করে বঙ্গবন্ধু, তারপর জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদ তাদের ক্ষমতার চূড়ান্ত রূপ তারা দেখিয়েছেন। আবার দেখা গেল যে এই পদে কার্যত অলংকারিক, কিন্তু অলংকারিক থাকা সত্ত্বেও কিছুটা হলেও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যতদিন এই পদে ছিলেন সেখানে তার ওই পদের কিছু অনন্য বৈশিষ্ট্য তিনি রেখে গেছেন। আবার ক্রাইসিস মোমেন্টে বিএনপির জমানাতে যখন সেনাপ্রধান জেনারেল নাসিমের সঙ্গে সরকারের দূরত্ব চরমে, ঠিক সেই সময়টিতে আব্দুর রহমান বিশ্বাস যে সাহস নিয়ে, শক্তি নিয়ে সেনাপ্রধানকে পদচ্যুত করলেন, ঠিক সেম কাজটি কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ করতে পারতেন, তার সে অধিকার ছিল। আবার সেম কাজটি শাহাবুদ্দিন চুপ্পু করতে পারতেন, একই কাজটি আরও অনেকে করতে পারতেন, কিন্তু সেই আব্দুর রহমান বিশ্বাসের মতো বিশ্বাসযোগ্যতা সবার মধ্যে ছিল না। আবার ধরুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রূপে যারা আসছেন, এই প্রধান ব্যক্তিরূপে অনেকে অনেক কাজ করে গেছেন, কিন্তু বিচারপতি হাবিবুর রহমান যে সাহস দেখিয়েছেন, শক্তি দেখিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে অনন্য। এবং আমরা যতদিন এই বাংলাদেশে গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থার কথা স্মরণ করব, ঠিক ততদিন বিচারপতি হাবিবুর রহমানের কথা আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। ইট মিনস প্রধানমন্ত্রী হন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন, সংসদের বিরোধী দলীয় নেতা হন, কিংবা একজন সিম্পল সাধারণ এমপি হন, ডাজ নট ম্যাটার। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, তাহলে এই পদগুলো, মানে এই সকল পদগুলো ন্যাশনাল পদ, মানে জাতীয় পদ। আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এ সিঙ্গেল মেম্বার অফ পার্লামেন্ট, তিনি ওই পার্লামেন্টে বসে এমন কিছু কাজ করতে পারেন তার এলাকার জন্য, জাতির জন্য, এমন কথা বলতে পারেন যেটি ইতিহাস হয়ে থাকে। অন্যান্য পদগুলোর কথা বললাম, মন্ত্রী ক্ষেত্রে প্রযোজ্য, সংসদ নেতার ক্ষেত্রে প্রযোজ্য, স্পিকারের ক্ষেত্রে প্রযোজ্য। এখনও স্পিকার বলতে আমরা যেভাবে হুমায়ুন রশিদ চৌধুরীকে বুঝি, স্পিকার বলতে যেভাবে শামসুল হুদা চৌধুরীকে বুঝি এরশাদের জমানাতে এবং শেখ হাসিনার জমানাতে, ইসে অনন্য একটা প্রাণবন্ত সংসদ তারা উপহার দিয়ে গেছেন জাতিকে। আবার সংসদ নেতা বলতে সংসদকে জমিয়ে রাখার ক্ষেত্রে মুসলিম লীগ বলেন, আর প্রেসিডেন্সিয়াল ফর্মের আন্ডারে সংসদ বলেন, যাই বলেন, শাহ আজিজুর রহমানের মতো এত চৌকসভাবে বাংলাদেশে অন্য কোনো নেতা সংসদ পরিচালনা করতে পারেননি। তো এই কারণে কি হলো যে এখন ঘুরে ফিরে এই রাষ্ট্রপতির পদটি বারবার আলোচনায় আসছে। আলোচনায় আসছে এই কারণে যে শেখ হাসিনা যে বিশ্বাস এবং ভরসা করে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে ওই পদে বসিয়েছিলেন, এটা
শেখ হাসিনার জামানাতেই তার সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেই বিশ্বাস এবং ভরসা সাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তিনি পাননি। আর তাদের মধ্যে এমন একটা দূরত্ব, প্রথম দিকে তো ভালোবাসা এমন পর্যায়ে ছিল যেটা আনবিলিভেবল। আর শেষের দিকে মানে শেখ হাসিনা যখন চলে গেলেন তার আগে সম্ভবত তাদের মধ্যে কথাবার্তা মুখ দেখাদেখিও বন্ধ ছিল। তো এই গত ২ বছরে সেই রাষ্ট্রপতির হাত দিয়েই এমন সব কাজকর্ম হয়েছে, যেমন শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। তো কোনো পদত্যাগপত্র নেই যে রাষ্ট্রপতি বলেছেন, আবার সেই রাষ্ট্রপতি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তারপর শেখ হাসিনা পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তার হাতে আছে। তারপরও তিনি সেইগুলোকে মূল ডকুমেন্ট এভিডেন্স রেখে বাকি কাজগুলো করে নিয়েছেন। ফলে সেই শেখ হাসিনার পদত্যাগ থেকে আজ পর্যন্ত সব কিছু, আজকের এই নির্বাচন, সংসদ সব কিছু মানে একটা প্রশ্নের মধ্যে, একটা ব্র্যাকেটের মধ্যে আছে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি, রাষ্ট্রে যারা কর্মকর্তা সবাই যদি ঠিক একটা যাকে বলে ওই ধরনের একটা মেধা নিয়ে, মননশীলতা নিয়ে, সাহস নিয়ে, শক্তি নিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করতেন, তাহলে আজকে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এবং এই সমস্যার প্রেক্ষিতে আগামী দিনগুলোতে অনেকের জন্য যেভাবে ফাঁসির দড়ি চোখের সামনে ঝুলছে, এরকম অনিশ্চয়তা তৈরি হতো না। এই কারণে কি হলো, এই যে এইবার যে রাষ্ট্রপতির পদত্যাগ এবং সে পদে নতুন কাউকে দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে খুবই সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। চুপ্পু সাহেবের বিদায় এবং এর প্রেক্ষিতে সবার আগে যে নামটি এসেছিল সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে তারা ইউনূসের যে রাষ্ট্রপতি পদের সম্ভাব্যতা এটা একেবারে 0%। সরকারের যারা কর্তা ব্যক্তি তারা ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের যে একটা বিরোধ ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাদের সঙ্গে কৌশল করেছেন, আর তার জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা একটা কৌশলের মধ্যে ফেলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে। সরকারি দলের নেতারা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইলেকশন দিতে চায়নি, নির্বাচনে বিএনপিকে ধোঁকা দিতে চেয়েছিল, তার ইচ্ছা ছিল এনসিপি জামাতকে ক্ষমতায় আনা এবং ক্ষমতাকে প্রলম্বিত করা। কাজেই সেই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছলে বলে কৌশলে বিএনপি বাধ্য করেছে। কাজেই তার সঙ্গে তাদের কোনো কমিটমেন্ট নেই। একই সঙ্গে রাজনীতিতে এনসিপির সঙ্গে জামাতের সঙ্গে যে সকল সমঝোতা হয়েছে, কথাবার্তা হয়েছে, এটাকে বিএনপি এখন চাণক্য নীতি হিসেবে প্রচার করছে। আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপর জামাত, এনসিপি তারা প্রাণান্ত চেষ্টা করছে তাদের সঙ্গে যে সমঝোতাগুলো হয়েছে সেইগুলোর ব্যাপারে সরকারকে চাপ দেওয়ার জন্য, এবং সেই চাপের প্রেক্ষিতে 2026 সনের জুলাই মাস শেষ হতে চলল এবং এই সময়টাতে সারা বাংলাদেশে রীতিমতো একটার পর একটা অঘটন ঘটে চলেছে। আর ঠিক সেই সময়টাতে রাষ্ট্রপতির পদ আপাতত বা কার্যত খালি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পর সম্ভাব্য যে নামটি শোনা গিয়েছিল তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকল পত্রিকায় bdnews.com-এর মতো বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন পোর্টালে যখন খবর এলো, তখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। উনি ভদ্রলোক মানুষ, কার্যত তিনি বা দৃশ্যত তিনি আসলে বিব্রত হলেন। এ কারণ হলো আমরা খবর করে দিয়েছি, এমন খবর যে দলের নীতি নির্ধারকরা বসেছিলেন এবং সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের মধ্য থেকেই কাউকে রাষ্ট্রপতি বানানো হবে এবং তিনি হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু তিনি বললেন যে এটা নেহায়েতি গুঞ্জন, তিনি আর এগোননি। এবং এই ধরনের বিষয় অনেকের জন্য বিব্রতকর। মধ্যে একবার বর্ষিয়ার নেতা আলতাফ হোসেন চৌধুরী সম্পর্কে খবর আসলে তিনি স্পিকার হচ্ছেন, লোকজন ফুলের মালা নিয়ে মানে রীতিমতো একেবারে প্রস্তুত হয়ে আছে অনেকে। আমার সাথে ওনার সাথে খুব ভালো খাতির, আমিও চিন্তা করলাম যে ওনাকে একটা টেলিফোন করে কংগ্রাচুলেশন জানাই। তো যাই হোক, পরে আর কিছু হলো না, উনি নিজে টেলিফোন করলেন। আমি বললাম যে স্যার আপনি ফোন করেছেন, আমি তো লজ্জায় ফোন করিনি, বিকজ আপনার তো হলো না। আমার ধারণা ছিল আপনি হবেন, হওয়ার পরে আমি একসাথে ফুলের মালা নিয়ে আপনার ওখানে যাব, মিষ্টি সিষ্টি নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, উনিও খুব রসিক মানুষ, উনিও বললেন হ্যাঁ রনি, আমি তোমার অফিসে বা বাসায় যাব এবং কনুই দিয়ে তোমার ঘরের
কলিং বেল টিপব। আমি তো অবাক হয়ে গেলাম, কনুই কেন? তো বলে, আরে বুঝো না, আমি ২ হাতে মিষ্টি নিয়ে যাব। ২ হাতে মিষ্টি নিয়ে যাব, তো যার জন্য সেই মিষ্টি থাকা অবস্থায় তো আমি সেই কলিং বেল টিপতে পারবো না, এই জন্য কনুই দিয়ে কলিং বেল টিপব। দুজনে হাসাহাসি করলাম, আরও অনেক কথাবার্তা বললাম। তো এইরকম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে প্রযোজ্য যে তাকে নিয়ে যে ধরনের প্রচার হচ্ছে, প্রোপাগান্ডা হচ্ছে, আলোচনা হচ্ছে, যদি এটি শেষ অবধি না হয় তাহলে এই ভদ্রলোক জীবন সান হয়ে এসে এক ধরনের বিরূপ পরিস্থিতিতে পড়বেন। এই জন্য তিনি বলছেন এটা নেহায়েত গুঞ্জন। অন্যদিকে যেটা হলো যে তাহলে কে হবেন? মানুষ তার স্বাভাবিকভাবে যেটা কল্পনা করে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ সাহেব, মঈন খান, নজরুল ইসলাম খান, ওনাদের নাম সঙ্গতির কারণে সিনিয়র হিসেবে চলে আসে। কিন্তু ইতিমধ্যে দলের যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই মুহূর্তে সরকারে যারা খুবই কর্তৃত্ববাদী, তারা সবাই তারেক রহমান সাহেবের সমবয়সী অথবা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু তার সঙ্গে অসাধারণ সুসম্পর্ক স্থাপন করেছেন তারা বিগত দিনগুলোতে। অনেকে বাংলাদেশে ছিলেন, অনেকে তার সঙ্গে লন্ডনে ছিলেন। এই যে তাকে কেন্দ্র করে তার যে কিচেন ক্যাবিনেট, এবং কিচেন ক্যাবিনেটের সঙ্গে সঙ্গে কিচেন ক্যাবিনেট ঢুকতে পারেন না কিন্তু ক্যাবিনেটের বাইরে থাকেন, এরকম অনেকে। তাদেরকে আপনি ধরে নিতে পারেন সরকারের তরুণ তুর্কি। এই যারা তরুণ তুর্কি তারা সবাই মনে মনে চাচ্ছেন, বাস্তবে চাচ্ছেন, নিজেরা কানাঘুষা করছেন, এমনকি হয়তো প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন বা চাপ দিচ্ছেন যে রাষ্ট্রপতি পদে তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে নিয়োগ দেওয়া হোক। যুক্তি, আর যদি বেগম জিয়া জীবিত থাকতেন তাহলে তিনি রাষ্ট্রপতি হতেন, এতে কোনো রকম কেউ কোনো প্রশ্ন করত না। এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা, পরিবার কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা, রাজনীতি আমাদের পাক ভারত উপমহাদেশে অহরহ। আমাদের যেই শ্রীলঙ্কাতে দেখা গেল চন্দ্রিকা কুমারাতুঙ্গা, তিনি প্রেসিডেন্ট হলেন, তার মা শ্রীমাভু বন্দরনায়েকে তাকে প্রধানমন্ত্রী করা হলো। তো এই হলো শ্রীলঙ্কাতে। তো সেক্ষেত্রে বাংলাদেশে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং যাকে বলা হয় তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এটা যদি তাদের একেবারে ডিকশনারির প্রথম পৃষ্ঠাতে থাকে, তাহলে দ্বিতীয় পৃষ্ঠাতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হন, তাহলে অসুবিধাটা কী? বরং এটার একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। জুবাইদা রহমান এমনি, তার মধ্যে সবাই বেগম জিয়ার রূপ দেখেন, তার হাঁটা চলা, তার মৃদুভাষ্য, তার চেহারা সুরত, অভিব্যক্তি সব মিলিয়ে তার মধ্যে সবাই বেগম জিয়ার ছায়া দেখেন। অধিকন্তু তার যে বংশমর্যাদা, গুণাবলী, শিক্ষা দীক্ষা সব মিলিয়ে বঙ্গভবনে যদি তার অভিষেক হয় তাহলে বঙ্গভবনের সৌন্দর্য বাড়বে, বই কমবে না। অতীতে যারা সম্মানিত রাষ্ট্রপতি ছিলেন, তো সেক্ষেত্রে তাদের যদি আপনি হায়েস্ট গ্রেডের লেখাপড়া, সেই আবু সাইদ চৌধুরীর মতো মানুষ, জাস্টিস সায়েমের মতো মানুষ, আপনি তাদেরকে যদি দেখেন, সেক্ষেত্রে জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, তো সেক্ষেত্রে আসলে জুবাইদা রহমান এখন একেবারে পরিপূর্ণ বয়স্ক একজন সম্ভ্রান্ত মহিলা। এক্ষেত্রে বাংলাদেশে প্রথম নজিরবিহীনভাবে একজন মহিলা প্রধানমন্ত্রী পাওয়া গেল, মুসলিম প্রধানমন্ত্রী পাওয়া গেল। এরপর একমাত্র রাজনৈতিক পরিবারের সদস্য যার সম্পর্কে এখন পর্যন্ত একটা ডট, একটা বিন্দু, কলঙ্কের একটা বিন্দু, তার যারা ঘোরতর শত্রু, বিএনপির যারা ঘোরতর শত্রু, তারাও জুবাইদা রহমান সম্পর্কে একটা ডট এখন পর্যন্ত দিতে পারেননি। তো এখানে যদি তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়, শুধু একটাই সমস্যা হবে, শুধু একটাই সমস্যা, সেটা হলো জুবাইদা রহমান বঙ্গভবনে অফিস করবেন, কিন্তু তাকে রাত্রি যাপন করতে হবে এসে তার স্বামীর বাড়িতে, অথবা জুবাইদুর রহমান বঙ্গভবন অফিস করবেন, প্রধানমন্ত্রীকে থাকতে হবে তার স্ত্রীর বাসভবনে। এটা একটা বিষয়। আর এখন যেভাবে রাষ্ট্রপতি, মানে এখন যেভাবে প্রধানমন্ত্রী ফ্রি স্টাইলে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, ব্যাকপ্যাকে করে যাচ্ছেন, রাষ্ট্রীয় প্রোটোকলে তখন ওটা হবে না। এবং নিজের স্ত্রীকে তখন তাকে মহামান্য বলে সম্বোধন করতে হবে। স্ত্রীর সঙ্গে বিদেশ থেকে এসে দেখা করতে যেতে হবে ফরমাল,
স্ত্রীর সামনে ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে বসা যাবে না, তাকে ভদ্রভাবে বসতে হবে। এই বিষয়গুলো মানে একটা অসাধারণ দৃশ্য তৈরি হবে, অসাধারণ দৃশ্য তৈরি হবে। এবং এখন এমনি জনাব তারেক রহমান সাহেব তার স্ত্রীর প্রতি যে প্রেম ভালোবাসা দেখাচ্ছেন, এটি নিয়ে বাংলাদেশে রীতিমতো নতুন লাইলি মজনুর গল্প তৈরি হচ্ছে। অনেক নারী বলছে তার স্বামীদেরকে, দেখো 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 ভদ্রতা কাকে বলে, জিয়া পরিবার থেকে শিখো, তারেক রহমান সাহেব থেকে শিখো। সে তার স্ত্রীর প্রতি কীভাবে দায়িত্ব কর্তব্য পালন করছে। আর তুমি মিনসে কোথাকার, সারা জীবন ইনকাম করো 2 পয়সা, তারপরে চাকরি করো, ক্যারানির চাকরি, বাসায় এসে জয়েন্ট সেক্রেটারি ভাব দেখাও, আর মাসে 20-25 হাজার টাকা ইনকাম করে মনে হয় যেন বাসায় এসে তুমি বিল গেটস হয়ে গেছো, ইলেন মার্কস হয়ে গেছো, এরকম ভাব দেখাও। অথচ দেখো তারেক রহমান সাহেব কীভাবে মাথায় ছাতি ধরেন, কীভাবে হাত ধরে তাকে প্লেন থেকে নামান বা অন্য জায়গাতে উঠান, এগুলো কি তোমার চোখে পড়ে না? তো এইরকম ঘটনা যখন ঘটবে, তখন এই যে পুরুষরা এখন যেভাবে নির্যাতিত হচ্ছেন তারেক রহমান সাহেবের কারণে, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। যখন জুবাইদা রহমান রাষ্ট্রপতি হবে, তখন এই পুরুষ জাতির তাদের স্ত্রীদেরকে বলতে পারবে, যাও যাও যাও, ওনার মতন করে একটা পিএইচডি ডিগ্রি নিয়ে আসো, এনে তারপরে এইভাবে রাষ্ট্রপতি হও। তুমি রাষ্ট্রপতি হও, তখন তোমার মাথায় ছাতি তুলে ধরবো, তোমাকে নিয়ে গান গাবো, তারপরে আরও যা কিছু করতে হলো সবই করবো। কিন্তু তুমি যেভাবে থাকো, যেভাবে নিজের মনে করো আল্লাহ তোমাকে যতটুকু চেহারা সুরত দিয়েছে, সেখানে পাউডার টাউডার না মেখে উল্টা কতগুলো কালি মেখে থাকো যেন আমার মেজাজ গরম হয়ে যায়। তো এইভাবে থাকো, আর তুমি চাও যে আমি তোমার সঙ্গে রাষ্ট্রপতির মতো ব্যবহার করি। এই পুরুষ জাতির একটা উপকার হবে। অন্যদিকে নারী জাতির মধ্যেও কিন্তু একটা প্রতিযোগিতা এসে যাবে যে ঠিক আছে, জুবাইদা রহমান তিনি যদি রাষ্ট্রপতি হতে পারেন, তাহলে আমি কেন পারবো না? এখনো পর্যন্ত কিন্তু নারীরা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতে পারছে না। ফলে নারীদের স্বপ্নের যে জায়গাটা, সেই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। এই সীমাবদ্ধতা থেকে জুবাইদা রহমান, তারেক রহমান ইচ্ছা করলে এদেশের নারী জাতিকে তিনি এগিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে যদি জুবাইদা রহমান ওই পদে বসেন, এতে আমি অন্তত আশ্চর্য হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।